জিএস ফ্যামিলি হিয়ার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম, সাথে অনেকটা ভালোবাসা। তো নতুন আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে সকলকে নিয়ে নতুন আরেকটি ব্লগ শুরু করছি। আজকে হলো 28শে মে, বার হচ্ছে আজকে মঙ্গলবার, আর এখন সময় হলো সকাল 5:30। ঘুম থেকে উঠে ড্রেসটাকে চেঞ্জ করে নিয়েছি, নিয়ে একটুখানি ফ্রেশ হয়ে নিলাম। তারপরে এদিকে দেখো চলে এসেছি হলো রান্নাঘরে। ওই যে ওদিন লিফটে গিয়ে যে উনুনটা ভেঙে গেছিলো, তোমাদেরকে বলেছিলাম যে আজকে রান্নাটা করে নিই, তারপরে এটা না হয় ঠিক করে নেবো। তো পার্টি মেকআপের জন্য গেছিলাম, তো সেখানে গিয়ে একটা আত্মীয়র বাড়িতে আমাকে থাকতে হয়েছিল, কারণ সাজতে প্রায় সন্ধে হয়ে গেছিলো, তখন আর টোটো পাওয়া যেত না আর কি, সেই জন্য। তো আজকে এখন সকালবেলাতে উঠে কিন্তু আগে সববার প্রথমে উনুনটাকে আমি সারিয়ে নিচ্ছি। তো মাটিটা ভেবেছিলাম যে পুরোটা এদিকে মানে খুলে নিয়ে তারপর নতুন করে মাটি এটার মধ্যে দিয়ে দেবো, কিন্তু দেখলাম যে বাড়িতে মানে মাটিটা নিয়ে আসা নেই, তো সেই জন্য ভাবলাম যে যেইটুকু মাটি রয়েছে সেইটুকু দিয়ে একটুখানি হালকাভাবে চাপা দিয়ে ঠিকঠাক মতো করে নিই, যাতে আজকে রান্নাটা হয়ে যায় আর কি। আর পরে দেখি আজকে মঙ্গলবার রয়েছে, আবার ভাঙতে হয় না, কিন্তু ভাঙা উনুনে আবার কীভাবে রান্না করব, রান্না করতে করতে যদি এই সাইডটা বসে যায় তাহলে আবার তরকারি হোক বা ভাত হোক কিন্তু পড়ে যেতে পারে। সেই জন্য একটুখানি সারিয়ে নিলাম আর কি। মঙ্গলবার আজকে কিছু করব না, বুধবারেও করব না, এটা ঠিক করতে করতে একদম শুক্রবারে বার রয়েছে, জন্মবার রয়েছে, এগুলোতে তো এসব করতে হয় না, সেই জন্য। তো সকাল এখন ওই 6টা মতো বাজে, ভাতটাকে তুলে দিলাম আর কি। ভাতটাকে তুলে দিয়ে এদিকে দেখো কয়েকটা বাসি বাসন রয়েছিল, কালকে রাত্রেবেলায় সেদ্ধ ভাত করা হয়েছিল। তো যদি সেদ্ধ ভাত করা হয় তাহলে কিন্তু খুব একটা বাসন বেরোয় না, ওই 2-3টে বাসন বেরোয়। তো সেদ্ধ ভাত করলে কিন্তু একটু এই সুবিধাটা আমার হয়। আর যদি একটুখানি মানে তরকারি ভাত করা হয় তাহলে ওই যে একটুখানি বাটি হাতা এসব সব কিছু বেরিয়ে যায়। তো এই বাসন 3টে এখন কিন্তু সুন্দর করে মেজে নিচ্ছি, আর মেজে এখন ধুয়ে আবার রান্নার দিকে যেতে হবে। আজকে রান্না কী কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, পুরো ব্লগটা জুড়ে থাকো, আশা করছি ভালো লাগবে। যদি ব্লগটা ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো এদিকে দেখো চলে এসেছি, ভাতটাকে নামিয়ে নিয়েছি, ডিমটাকে সেদ্ধ বসিয়েছি, ডিমটা একটুখানি আরও সেদ্ধ হবে। তো বেগুন ভাজবো এখন, বেগুনগুলোকে কেটে নিয়েছি, ফাল করে কেটে নিয়েছি, আর বেগুনের মধ্যে এখন দেখো লবণ দিয়ে দিলাম আর হলুদ এখন দিয়ে দেবো। হলো থালার মধ্যে নিয়ে যদি বেগুনের মধ্যে লবণ হলুদটা মাখিয়ে নেওয়া যায় বেশ ভালোই হয়, কিন্তু রোজ না সম্ভব হয়ে ওঠে না, তখন মনে হয় যে কড়াইয়ের মধ্যে দিয়েই দেবো, ওই একই ব্যাপার। কিন্তু ওই যে মাখিয়ে নিলে যেন কালারটা বেশ ভালো থাকে ভাজার পরেও, তো এইটুকুই, তাছাড়া এমন কিছু পার্থক্য এটার মধ্যে কিন্তু আমি কোনো দিনই দেখতে পাই না। তো যেহেতু বুঝতেই পারছো বেগুনগুলো একটুখানি জ্বালা রয়েছে, খুব একটা যে পুরো হয়েছে তা না, তবুও একটুখানি ঢাকা চাপা কিন্তু দিয়ে দেবো, কারণ ওই যে একটুখানি শক্ত থাকলে বাপ হোক ছেলে হোক থালা থেকে ফেলে দেবে, জানো তো। তো বেগুন ভাজাটা হয়ে গেছে, এখন একটুখানি চিনি দিয়ে কিন্তু বেগুন ভাজাটাকে আমি এখন নামিয়ে নেব। তো ওইদিকে দেখতেই পাচ্ছ ডিমটাকে নামিয়ে নিয়েছি, ডিমটা সেদ্ধ হয়ে গেছে, আর এখন একটুখানি জল বসাতে হবে, গরম জল, ডিমের ঝোল করব। আর তোমরা তো জানো যে ঝোলের মধ্যে গরম জলটা দিয়ে রান্না করলে তাড়াতাড়ি বেশ হয়ে যায়। তো বেগুন ভাজাগুলোকে তুলে নিলাম, আর দেখো বেগুনগুলো একটুখানি ছোটো ছোটো ছিল, তো সেই জন্য একদম পাতলা পাতলা হয়েছে প্রচণ্ড। আর এখানে একটা হলো যেটাকে বলে গাই পাঁপড়, তো এটা ছিল, তো ওগুলো একটুখানি ভেজে দিতে। তো পাঁপড়গুলো জানো ভালো না হলে না হালকা হিটে ভাজলেও কিন্তু পাঁপড়গুলো এরকম লাল হয়ে যায়, ভাজলেই লাল হয়ে যাবে। তো কালকে আমি বলছিলাম যে পাঁপড়গুলোকে পুড়িয়ে ফেলেছ, তো বললো না পাঁপড়গুলো পুড়িয়ে ফেলেনি, ওই মাছের তেলে ভাজা হয়েছে সেই জন্য। কিন্তু আজকে যে ব্যাপারটা দেখলাম যে পাঁপড়গুলোই ভালো না। তো এখানে দেখো আজকে ডিমটা মনে হয় টাটকা ছিল, সেই জন্য কিন্তু ডিমের খোসাটা ছাড়াতে একটুখানি অসুবিধা হচ্ছিল। তোমরা সকলে জানবে হয়তো বাসি ডিম ছাড়াতে কিন্তু মানে বাসি ডিম ছাড়াতে সুবিধা হয়, তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায় আর কি। তো শুধু ঝোলে দেবো, তো সেই জন্য লবণ হলুদ কিচ্ছু মাখালাম না, অনেক সময় মাখাই আবার কখনো মাখাই না। তো আজকে এই ডিমটা এত মানে বিরক্ত করছে, তার উপর আবার তেল ছিটে এসে হাতে পড়েছে, পায়ে পড়েছে। তো যাই হোক, এসব কি হয় মাঝে মাঝেই হয়, নতুন এসব কিছুই না। তো ডিমের ঝোল করবো, কিন্তু আলু আজকে সেদ্ধ দেয়নি, অনেক দিন তো সেদ্ধ আলু দিয়ে খাওয়া হয়, সেই জন্য ভাবলাম আজকে একটুখানি কাঁচা আলু দিয়ে ডিমের ঝোল করি আর কি। তো দেখতেই পেলে রসুন পেঁয়াজ টমেটো কিন্তু তেলের মধ্যে দিয়ে দিয়েছি, একটুখানি নাড়াচাড়া করার পরে লবণ আর হলুদটাকে দিয়ে দিলাম, লবণ আর হলুদটাকে সুন্দর করে এখন মিশিয়ে নিচ্ছি। আর এখন সময় ওই 6:30 থেকে 6:45 এরকম হবে আর কি। আর এই রান্না প্রায় শেষের দিকে, কালকে চাটনি রয়েছে, বেগুন ভাজলাম, পাঁপড় ভাজলাম, আর এখন ডিমের ঝোলটা করলেই কিন্তু হয়ে যাবে। তো ওই যে ছোটো ছোটো করে আলুগুলোকে কেটে নিয়েছি, কারণ ওই যে একটুখানি বড় বড় করে যদি আলু কাটো তাহলে আবার মানে কী বলবো, মানে সব কিছুতেই যেন ভাবছিল এত মানে সব কিছু যেন পারফেক্ট করতে হবে।
এখানে ওই একটুখানি হালকা গরম জলটা হয়েছে, তো সেটা 2 হাতা জল দিয়ে দিলাম এটার মধ্যে, আর থালা চাপা দিয়ে কিন্তু আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি, বেশ সুসেদ্ধ করে নিয়েছি। আর তারপরে এখানে দেখো জিরে, আদা আর সাথে কিন্তু কয়েকটা শুকনো লঙ্কা বাটনা করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে। আর দেখো উনুনের তাপটা দেখেছো, আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, এত কিছু রান্না করেও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তো আমি মশলার যে পুরো জলটা একটুখানি এটার মধ্যে দিয়ে দিলাম, কারণ মনে হলো যে একটুখানি আর একটু সেদ্ধ হলে বেশ একটা গ্রেভিটা একটুখানি ঘন হবে। তো যেহেতু কাঁচা আলুর ঝোল করছি, বুঝতেই পারছো সেদ্ধ আলু হলে কিন্তু একটুখানি অনেকটাই ঘন হয়, আর যেই জন্য কাঁচা আলু করছি সেই জন্য ভাবলাম যে আরেকটু সেদ্ধ হয়ে যাক, তাহলে একটুখানি ভেঙে ভেঙে যাবে, সেটাতে কিন্তু ঝোলটা একটুখানি গাঢ় হবে। তো এখানে দেখতেই পাচ্ছ হাঁড়িতে কিন্তু জলটা কী পরিমাণে ফুটছে। এরকম ফুটন্ত জল দিলে কিন্তু বেশ সব কিছুর মানে টেস্ট ঠিকঠাক থাকে আর কি। অনেকেই বলে যে এরকম কষানো তরকারিতে যদি গরম জল ঢেলে দেওয়া যায় মানে টেস্টটা ঠিকঠাক থাকে, কারণ ঝোলের থেকে কিন্তু কষানো তরকারির বেশি টেস্ট হয়, তাই না? তো এখানে দেখতেই পাচ্ছ 4টে ডিম ভাজলাম, ওকে একটা খেতে দিয়েছি, কষা তরকারি দিয়েছি, আর এখানে হলো একটা ডিম দিয়েছি, বেগুন ভাজা দিয়ে একটুখানি ওকে ভাতটা দিয়ে এলাম খেতে। আর খেতে দিয়ে এসে এদিকে দেখো ঝোলটাকে কিন্তু আমি এখানে ফুটানোর জন্য, ঝোলটা খুব একটা মানে ফুটাতে হবে না, যেহেতু কষানো রয়েছে। আর সাথে কিন্তু দেখতেই পেলে গরম জলটা একদম ফুটন্ত গরম জলটা এটার মধ্যে দিয়ে দিয়েছি, এখন টকবক করে মানে ফুটে গেলেই কিন্তু ঝোলটা একটুখানি নামিয়ে নেবো। তো তারপরে ও চলে যাওয়ার পরে এদিকে দেখো রান্নাঘরে একটুখানি ঝাড় টাড় দিয়ে বেরিয়ে এসে বাসি নাইটিটাকে আমি ধুয়ে রেখে দিয়েছিল ও বাথরুমে, আর আমি কিন্তু এখন এটাকে মেলে দিচ্ছি। আমার ওই সমস্যা একটা কী বলতো, মানে নাইটি পরার পর একটুখানি সার্ফ জলে না কাচলে যেন ভালো লাগে না, তো সেই জন্য আমি রেখে দিই, আর ও অনেক সময় ধুয়ে দেয় আর কি। তো তারপরে এখানে দেখো নোচা দিতে চলে আসলাম, আর বৃষ্টি হলে না নোচা দিতে অনেকটাই সমস্যা হয়ে যায়, যেহেতু একটা মানে লিপতে লিপতে একটা জায়গা যখন মসৃণ হয়ে যায় না, তার উপর যখন বৃষ্টির ছিটেফোঁটা পড়ে তখন একটা আমার কেমন একটা খড়খড়ে ব্যাপার চলে আসে সেটার মধ্যে। আর তার উপরে আজকে আবার নোছাটা একটুখানি নতুন বানিয়েছি, সেই জন্য আরও অসুবিধা হচ্ছিলো। তো সকালের কাজগুলো কিন্তু এইভাবে বুদ্ধি করে যদি সকাল সকাল মানে ঠিকঠাক করে নিয়ে যায় সাজিয়ে গুছিয়ে, তাহলে না দুপুরের গরমটা শরীরে পড়ে না। আর যে পরিমাণে গরম দিয়েছে তোমরা তো জানোই, তাই না? তবুও আমাদের গ্রামের সাইডে একটুখানি গাছপালা রয়েছে, এসবে খুব একটা গরম না লাগলেও যাদের একটুখানি শহরের সাইডে বাড়ি, যাদের গাছপালা সেরকম নেই, একদম গাড়ি ঘোড়া ধোঁয়া এসবে কিন্তু শহরে একটুখানি বেশি গরম পড়ে। তো এদিকে তোমাদের সাথে অনেক দিন পর আজকে এটা শেয়ার করছি যে বড়মশাই যেখানে বাইকটা রাখে, তো এই জায়গাটা কিন্তু খুঁড়ে যায়, তোমরা সকলেই জানো। তো এখানে আজকে সকালবেলা একটুখানি মাটি দিয়ে ওই যে যখন উনুনটা ঠিক করি তখন হালকা হাতে একটুখানি মাটি দিয়ে নিয়েছিলাম এটার মধ্যে। তো তারপরে ভাবলাম যে এটা সুন্দর করে এই জায়গাটা লিপে নিই, তাহলে দেখতে বেশ ভালো লাগবে। তো ভাবছি যে এখন ওই 8:30 মতো বাজে, তো ভাবছি যে 9টার মধ্যে এই কাজগুলোকে ঠিকঠাক করে সেরে নিয়ে, আর 9টার মধ্যে স্নান পুজোটা সব কমপ্লিট করে নিলে তারপরে ঘরে বসে শুয়ে থাকবো, সেটা অনেক আরামের হবে। আসলে মানে গরমে এত অস্থির লাগে, তোমাদেরকে কিছু বলার নেই। আর মানে মাটির ঘর তো আমাদের, শুধু মাটির ঘরটাতেই ঠান্ডা, জানো তো। বাইরে আসলে মনে হয় যে এসি থেকে বেরোলে যেমন গরমটা পড়ে, তো ঠিক সেরকমও মনে হয়। সেই জন্য ভাবছি যে 9টার মধ্যে সব কাজ কমপ্লিট করে নিয়ে একদম কিন্তু ঘরে ঢুকে যাব, ঘরে ফোন দেখবো, এই করবো সেই করবো, না ঠিক সময় কেটে যাবে। এই গরমে বাইরে বেরোনো একদম অস্থির ব্যাপার আর কি। তো রান্না করার পরে দেখো এখন রান্নাঘরটা লিপে নিচ্ছি। তো চলো রান্নাঘরটা লিপে নিই, আর তোমরা তাড়াতাড়ি ব্লগটা কিন্তু লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ব্লগটা পুরোটা দেখতে থাকো। কোনো দিন একটুখানি গাফিলতি করলেই কিন্তু আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করি না। আর একবার যখন নিজের মধ্যে একটা মানে রেগুলারিটি চলে আসে যে না আমাকে রোজ কোনো না কোনোভাবে ভিডিও কিন্তু দিতেই হবে, তো সেদিন আমি নিজে দেখেছি যে একদিনে আমি 2টো ব্লগ করতে পারি, আজকের ব্লগ আজকেই দিতে পারি। কিন্তু মাঝে মাঝেই জানি কী যেন হয়ে যায়, তখন মনে হয় যে থাক আজকে আর ব্লগ দেবো না। এরকম করে চলছে আর কি, জানি না পরে কী হবে। আশা করি আমি যেহেতু 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, তো সেই জন্য একটুখানি কী বলবো, একটুখানি নিজের মধ্যে একটুখানি সাহস পাই আর কি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার। কিন্তু মাঝে মাঝে ওই যে একটুখানি ডিমোটিভেট হয়ে পড়ি, যে একটা ভিডিও কিন্তু আমার এখনও পর্যন্ত সেই রকম ভাইরাল যায়নি। এত দিন ধরে আমি ভিডিও দিচ্ছি, একটা ভিডিও তো লাখে পৌঁছবে, তাই না? তো যাই হোক, এইভাবেই চলছে আর কি, ধীরে ধীরে এগোচ্ছি। সবুরে নাকি নেওয়া হলে দেখা যাক কী হয়, আমার ক্ষেত্রে সেটা কী হয়। 1 বছর তো অপেক্ষা করলাম, আর কিছুদিন না হয় অপেক্ষা করেই দেখি। স্নান হয়ে গেছে, সময় এখন সকাল 9টা।
তো স্নান করে নিয়ে তুলসী মন্দিরটা আজকে ধুয়ে দিলাম। আজকে সকালে ধুয়ে দেওয়া হয়নি, কারণ আমি সকালবেলা একটুখানি খেয়ে নিয়েছিলাম আর কি। আর এখন দেখো একটুখানি গোলাপ ফুল কালকে ছিল, তো কালকে কিন্তু গোলাপ ফুলগুলো তোলা হয়নি। কালকে যেহেতু বাড়িতে আসলাম ওই দুপুরের দিকে, পুজোটা হয়নি, মানে ভোগ দিইনি ঠাকুরকে, সন্ধ্যে দিয়েছি এসে, তো সেই জন্য কিন্তু গোলাপ ফুল কয়েকটা শুকিয়ে গেছে আর দুটো আজকে মানে শুকিয়ে গেছে, কি দুটো আজকে ফোটেনি, কালকে ফুটেছিল হয়তো কাল পরশু, তো সেগুলো কিন্তু এখনও তরতাজা রয়েছে। 3-4 দিন তো গোলাপ ফুল থাকে। তো এখন দেখো স্নান ধান করে নিয়ে ঠাকুরের এই তুলসী মন্দিরটা ধুয়ে নিয়ে ঠাকুরের ঘর থেকে বাসন নিয়ে এলাম, তার আগে ফুল তুলে নিয়েছি, বাসন নিয়ে এসে বাসনগুলোকে এখন সুন্দর করে মেজে ধুয়ে নিয়ে ঠাকুরকে পুজো দিয়ে দেবো। আর আজকে যেন জবা ফুল গাছে এত জবা ফুল ফুটেছে যে কি বলবো, প্রায় ধরো 50 থেকে 60টা ফুল ফুটেছে। তো চলো এখন পুজোটা ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়ে নিয়েছি। 9টার মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট। এখন শুধু সারাদিন একটুখানি বসে থাকার ব্যাপার রয়েছে, আর একটুখানি দেখি টুকটাক কী কাজ করা যায়। কালকের আবার ভিডিওর জন্য আবার ব্লগ শ্যুট করতে হবে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে একদম কালকে ঠিক দুপুর 2টো। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। তো চলো আজকের মতো তোমাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। ততক্ষণে কিন্তু সকলে ভালো থেকো, আর আমার ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করে থাকো। আজকের মতো তোমাদের সাথে এখানেই টাটা।